আমি ভাবতে পারিনি যে রিসেপশনটা এত ভালো মতো হয়ে যাবে, খুব টেনশনে ছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে যে শ্রীপর্ণা এখনো সুস্থ আছে। সবচেয়ে বড় ব্যাপারটা আর কিছুক্ষণ পরে ঘটবে রে দাদা। চোখো দাদা গো, আমার মেয়েটা আজকে ওই বাড়িতে একটা নতুন জীবন শুরু করতে চলেছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবে আজকের দিনটা আমরা দেখতে পেয়েছি। আমি জানি তুমি সব সময় আমার পুটির মাথার উপরে আশীর্বাদের হাতটা রেখেছো। চোখো দাদা গো, তুমি দেখো আমি এই বাড়িতে ঘর করতে এসে যে কষ্ট সহ্য করেছি, যা ভোগ করেছি, সেটা যেন আমার মেয়েকে ভোগ করতে না হয়। আমার মেয়েটা যেন খুব ভালো থাকে, ওর বিবাহিত জীবনটা সুখে শান্তিতে ভরিয়ে দিও চোখো দাদা। প্রদীপটা নিভে গেল কেন? এমনটা কি করে হলো? কোথা থেকে তো হাওয়াও দিচ্ছে না সেরকম, কিভাবে এটা? বর্ষা, এটা তো খুব অশুভ লক্ষণ গো। শ্রীপর্ণা, 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 কি হয়েছে? শ্রীপর্ণা, 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 একবার চোখ খোলো, কথা বলো একবার। শ্রীপর্ণা, ঘরটা অন্ধকার, আলোটা জ্বালতে হবে তো। শ্রীপর্ণা, শ্রীপর্ণা, কি হয়েছে? আচ্ছা আমি যাচ্ছি। শ্রীপর্ণা, 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 ওঠো। শ্রীপর্ণা, 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 চোখ খোলো। এ কি? এই অবস্থা কি করে হলো? আমি তো জানি না, আমি তো তোমাদের সাথেই ছিলাম। তারপরে শ্রীপর্ণার একটা চিৎকার শুনলাম, এসে দেখি এরকম ভাবে পড়ে আছে। শ্রীপর্ণা, চোখটা খোলো। শ্রীপর্ণা, দাদা কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে, চোখে মুখে জল দিয়ে দেখ যদি জ্ঞান ফেরে, না হলে তো আবার। না হলে তো কি, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। শ্রীপর্ণা, চোখ খোলো। শ্রীপর্ণা, 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 চোখ খোলো। শ্রীপর্ণা, 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 কি করবো এবার আমি? দাদা এ তো কোনো সাড়া দিচ্ছে না রে, চোখই খুলছে না। দাদা, হাত পা তো ঠান্ডা হয়ে যাচ্ছে শ্রীপর্ণার। দাদা একবার পালসটা চেক করে দেখ তো। কিছু বুঝতে পারছি না, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। শ্রীপর্ণা, শ্রীপর্ণা, চোখ খোলো একবার প্লিজ। শ্রীপর্ণা, কি সর্বনাশ কাণ্ড হয়ে গেল, ফুলসজ্জার রাতে এরকম একটা ব্যাপার। না না, ওর কিচ্ছু হবে না। বারবার করে আমি আমার প্রিয়জনকে এইভাবে হারাতে পারবো না। ওর কিচ্ছু হবে না। শ্রীপর্ণা, চোখ খোলো প্লিজ। শ্রীপর্ণা, শ্রীপর্ণা, চোখ খোলো। কি করে হলো এমন? রনিতা তো দেখছি বড্ড বাড়াবাড়ি করছে। শ্রীপর্ণার কোনো ক্ষতি আর আমি হতে দেবো না। শ্রীপর্ণা, চোখ খোলো প্লিজ। শ্রীপর্ণা, অপূর্ব, তুই নিলয়কে ফোন করে বল হসপিটালে আসতে। আর অমলা, তুই বাড়িতে থাক। বাবা মা যদি জানতে পারে ওরা প্যানিক করবে। আমি বরং শ্রীপর্ণাকে। দাদা তুই কোনো টেনশন করিস না, আমি আছি। আর কোনো প্রয়োজন পড়লে আমায় ফোন করবি দাদা, বলবি আমায়। সাবধানে সাবধানে নিয়ে যা, সাবধানে। কাল নাগের ছোবল একেই বলে, ছুলেই ছবি। কি হলো? এমনটা কেন হচ্ছে বৌদি ভাই? আমিও তো বুঝতে পারছি না কেন। তেলটা কি বেশি হয়ে গেল নাকি নাকি চোখু দাদা কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে না আমায়? ডক্টর, ডক্টর, ডক্টর কোথায়? স্যার এইদিকে। ডক্টর, এই যে পেশেন্ট। কি হয়ে গেল বলো তো নিলয়, আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, আমি যা যা দেখলাম তাতে মনে হচ্ছে উনি হাই ভোল্টেজ কারেন্টে শক খেয়েছেন।
কি বলছেন কি ডক্টর? বাড়ির ভেতরে হাই ভোল্টেজের শক কি করে খাবে? হ্যাঁ, উনি শকই খেয়েছেন, না হলে শরীর এরকম ফ্যাকাশে হয়ে যেত না। নিলয়, উনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে কি থেকে কি হয়ে গেল? শ্রী, একবার তাকানো প্লিজ। শ্রীপর্ণা, শুনুন, ওনার হার্টবিট খুব স্লো, পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, এক্ষুনি ওনাকে ভেতরে নিয়ে যেতে হবে। ইমিডিয়েটলি লাইফ সাপোর্ট না দিলে কিচ্ছু করার থাকবে না। আচ্ছা, ওনাকে দেখে মনে হচ্ছে উনি তো নিউলি ম্যারিড। হ্যাঁ, উনি আমার স্ত্রী। আমি জানি আপনি কি বলতে চাইছেন। এক মিনিট, এই যে আমার আইডি। আমি নিজে একজন পুলিশ, আমার নাম ইন্সপেক্টর অভিষেক রায়, তাই পুলিশের এক্সট্রা করে পারমিশন লাগবে না। আপনি জাস্ট তাড়াতাড়ি শ্রীপর্ণাকে বাঁচানোর চেষ্টা করুন। আপনি শান্ত হন, আমি দেখছি কি করা যায়। নার্স, প্লিজ ওনাকে ভেতরে নিয়ে যাও তাড়াতাড়ি, কুইক। ভালো, সে এক জিনিস, আবার অ্যাক্সিডেন্ট। আমি আটকাতে পারলাম, আমি আবার ব্যর্থ হলাম। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো চোখু দাদা, আমার কুটিটাকে দেখে রেখো। ওর যেন অভিষেক ফোন করছে কেন? দেখো নিশ্চয়ই পৌঁছেছে কিনা জানতে, একবার দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অভিষেক বলো। কি হাসপাতালে? কি বলছো কি তুমি? আমার পুটির কি হয়েছেটা কি? আমি এক্ষুনি আসছি আমি। বৌদি ভাই কি বলছো? পুটি হসপিটালে? এই মাত্র দেখে এলাম, সুস্থ ছিল মেয়েটা। এখন এত কথা বলার সময় নেই, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। চলো চকু দাদা, আমার মেয়েটাকে দেখো চকু দাদা। আমি দোষের এমন কি কথা বলেছিলাম? আমি বলেছিলাম যে মাংসটা সেই রকম সিদ্ধ হয়, তাহলে কিরকম হ্যাটা করলাম আমি ভাবো। আমার না ট্যাকাস কথা শুনলে না গা পিত্তি জ্বলে যায়, মাথায় রক্ত উঠে যায়, আবার বেশি কিছু বলাও যাবে না, কখন বুমেরাং হয়ে সেটা আবার আমাদের দিকেই ফিরে চলে আসবে। তাই না? তাই। আর এখন তো দেমাগ আরো বেশি বেড়েছে। বড় খুঁটিতে দড়ি বেঁধেছে না, পুলিশ জামাই পেয়েছে। রাখো তো পুলিশ জামাই, ওই জামাই বাড়িতে থেকেও তো নিজের নতুন বউকে সামলাতে পারলো না। ও পর্ণাদের কপাল আছে এইটা বলতে হবে, যেমনি মায়ের কপাল তেমনি মেয়ের কপাল। নাহলে ভাবো সিঁড়ি থেকে ওইভাবে পড়ে গিয়েও তেমন কিছুই হলো না, ভেঙে বিছানায় পড়ে থাকতো, তাইলে উচিত শিক্ষা হতো। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়েশ করে পান খাচ্ছ আর গল্প করছো কেন রে? আমাদের পান খাওয়াটা কি দোষের নাকি? আরে বুনি হসপিটালে ভর্তি, ওর কন্ডিশন খুব সিরিয়াস। এ আবার কখন হলো? আরে এই তো আমরা ওদের বাড়ি থেকে এলাম, এর মধ্যে এত সিরিয়াস কি হয়ে গেল? চোটটা বেড়েছে হয়তো নাকি? বাবা, অভিষেক আমাকে ফোন করেছিল, বুনি ইলেকট্রিক শক খেয়েছে। হ্যাঁ, ইলেকট্রিক শক? দেখো, এত তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ইনফ্যাক্ট আমি এত কিছু ডিটেলসে জানিও না। ওখানে গেলে আমি সবটা জানতে পারবো। আমাকে বেরোতে হবে। মানে কি এত রাত্রি এখন ছুটবি হাসপাতালে? কোথাও যেতে হবে, এখন বাড়িতে থাক। কি বলছো তোমরা? বুনি আমার বোন, আমি হসপিটালে যাব না, ওকে দেখবো না? আরে রাখতো, ওদের এসব নাটক রোজই লেগে আছে। আজকে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, কালকে কারেন্ট খাচ্ছে, আবার পরশুদিন হাত ভেঙে বসে থাকবে। বাবা, তোমরা কি মানুষ? বুনি আমার বোন, ও হসপিটালে ভর্তি। বুঝলাম, তুই ওকে নিজের বোনের মতো মানিস তো, জানি তো, কিন্তু তাতে লাভটা কি? তুই কি পাস? যা পর তো ওই মেয়েটা পায়, তোর ভাগ্যে কি জোটে রে? আমি না মা, তোমাদের দুজনকে দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তোমাদের মধ্যে মিনিমাম মনুষ্যত্ববোধ, মিনিমাম বিবেকবোধ নেই না? আর বাবা, বুনি আমার বোন, তোমার ভাইজি। তুমি নিজে হাতে ওর কন্যাদান করেছিলে, তুমি ভুলে গেছো? আর সেই মেয়েটা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তোমার বিবেকে বাজছে না? তোমার মনের মধ্যে এতটুকু মায়া দয়া নেই? এত হিংসা কেন তোমাদের মনের মধ্যে? অনেক জ্ঞান দিয়েছিস, হ্যাঁ, আর একটা জ্ঞান তোর কাছ থেকে শুনবো না। আরে বাপ মার সাথে কিভাবে কথা বলতে হয় সেইটাই তো শিখিসনি এখনো। আগে সেইটা শিখে হয়, তারপর বাপ মাকে এরকম বড় বড় কথা বলতে আসবে। তোমরা না আগে বাবা মা হিসেবে নিজেদের দায়িত্বগুলো, নিজেদের কর্তব্যগুলো ঠিক মতো করে পালন করতে শেখো, তারপর আমাকে জ্ঞান দিও।
সারাটা জীবন ধরে শুধু তো নতুন কাকিকে হিংসা করেই গেলে। তাও তাও যতদিন দাদু বেঁচে ছিল তোমরা ঠিকঠাক ছিলে, দাদু চলে যাওয়ার পর তো আবার সেই যেই কি সেই। ও বাবার বাবা, ওসব কি বলছে? ও আমাদেরই ছেলে তো। আমারও না মাঝে মাঝে সেই প্রশ্নটাই মাথায় আসে মা, যে আমি তোমাদেরই সন্তান তো। লজ্জা হয়, ঘেন্না হয় মা, যে নতুন কাকি এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য, এই পরিবারের মানুষগুলোর জন্য এত কিছু করলো, তোমরা জাস্ট সেটা ভুলে গেলে। হ্যাঁ, তোমাদের মনের মধ্যে এতটুকু পরিবর্তন, এতটুকু বদল এলো না, কোনো দিনই এলো না। তুমি শুনলে? দেখছো, বুঝতে পারছো ওর নতুন কাকি ওর মাথাটা কেমন চিবিয়ে খেয়েছে? চিবিয়ে শেষ করে দিয়েছে একেবারে। কেউ আমার মাথা খায়নি মা। তোমাদের বিবেক থাকলে তোমরাও বুঝতে পারতে, কিন্তু তোমাদের সেই বোধটাই নেই। আজ আমার যা কিছু হয়েছে জীবনে সবকিছু নতুন কাকির জন্য। ইনফ্যাক্ট একটা সময় যখন আমার প্রাণ সংশয় ছিল, তখন তোমরা আমাকে ফেলে চলে গিয়েছিলে। নতুন কাকি কিন্তু যায়নি, নতুন কাকি আমার প্রাণ বাঁচিয়েছিল, মনে আছে? আমি কিচ্ছু ভুলিনি মা, আমার সবটা মনে আছে। আর যদি আমি সবটা ভুলে যেতাম না, তাহলে আয়নার সামনে আমি নিজেকে দাঁড় করাতে পারতাম না। এই বাবাই, তুই তো আমার সোনা ছেলে, তুই মেয়েদের মতো আয়নার সামনে কেন দাঁড়াতে যাবি বাবা? এই মৌমিতা, তুমি চুপ করে দাঁড়াও না, আজে বাজে কথা বলছো কেন? আমি বলতে চাই না বাবা, ইনফ্যাক্ট আমি তোমাদের সাথে কোনো কথাই বলতে চাই না। এমনিতেও যত দিন গেছে আমি তোমাদের সাথে ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিয়েছি। তোমাদের সংস্পর্শে আসতে চাই না বাবা। শোনো না, জীবনে কারোর ভালো না করতে পারো না, অ্যাটলিস্ট কারোর ক্ষতি করতে চেও না। ভাগ্যিস এই বাড়িতে আমি নতুন কাকিকে পেয়েছিলাম, তাই নতুন কাকির শিক্ষায় আমি বড় হয়েছি বলে দুটো করে কমে খেতে পারছি। ভাগ্যিস তোমাদের শিক্ষায় আমি বড় হইনি, তাহলে আমি এতদিনের লোকের কাছে রাস্তায় জুতো খেতাম, জুতো। ভাই, হাওয়ায় হাওয়ায় তুই বড় হয়ে যাসনি রে বাবা। একটা কথা মাথায় রাখি, যে তোকে জন্ম দিয়েছি আমরা। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য বাবা, যে আমি তোমাদের সন্তান। এই বাবাই, এসব তুই কি কথা বলছিস বাবা? এমনটা বলতে পারলি তুই আমাদের? বাধ্য হলাম মা, বাধ্য হলাম। আমি তোমাদের সংস্পর্শে থাকতে চাই না মা, সত্যি থাকতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কোথায় যাবি? দূরে বাবা, অনেকটা দূরে। আর আমি সেজন্য টাকা জমাচ্ছি। আমি বাইরে চলে যাব, অনেক দূরে, তোমাদের নাগালের বাইরে, যাতে আমার ফিউচার জেনারেশনের উপর তোমাদের এই কালো ছায়া কোনোদিনও যাতে না পড়ে। এই বাবাই, এসব তুই কি কথা বলছিস? তুই আমাদের একমাত্র ছেলে, আমরা তোর কখনো খারাপ চাইতে পারি? হ্যাঁ, আমি জানি মা, তোমরা হয়তো আমার খারাপ চাও না, কিন্তু আমি ছোট থেকে যা দেখেছি আমি আজকে সেটাই বলছি। যে মানুষটা আমাকে জীবনে প্রতিষ্ঠিত করলো, দাঁড় করালো, আজ তার মেয়ে যখন মৃত্যুর সাথে লড়ছে, তখন তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার আর সত্যি তোমাদের কিচ্ছু বলার নেই। আমি টায়ার্ড, আমাকে যেতে দাও প্লিজ, যেতে দাও। বুবাই, বুবাই ভুল কিছু বলেনি, তাই না? আমাদের তো সবাই নানান কথা বলতো, নানান ভাবে বোঝাতো, অনেক শিক্ষাও দিয়েছে। কিন্তু আজকে নিজের ছেলের কাছ থেকে এই কথাগুলো শোনা মনে হয় আমাদের দরকার ছিল, কি বল? শোন, আমরা এবার হাসপাতালে যাই, এটাই আমাদের করা উচিত। চলো 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 চলো। নীলাভ, ডাক্তার কিছু বলছে না কেন? শ্রীপর্ণার কোনো খোঁজ খবর কেউ তো কিছু বলছে না। শ্রীপর্ণা কিছু হয়ে গেলে কিন্তু আমি ভেঙে ঘুরিয়ে যাবো। কি জবাব দেবো ওর বাড়ির লোককে? শ্রীপর্ণা নিজে বিশ্বাস করে আমাদের বাড়িতে আসার কথা বললো, আমি কি জবাব দেবো? ওকে আমার বাড়িতে নিয়ে আসাটা উচিত হয়নি। শ্রীপর্ণা জোর করে আমাদের বাড়িতে এলো, ওরা বিশ্বাস করে আমাদের বাড়িতে পাঠালো।
সেই বিশ্বাসের এই দাম দিলাম আমি? পুটি স্যার পুটি পুটি কোথায়? আমি পুটির সঙ্গে দেখা করবো। কেমন আছে এখন? ম্যাডাম 1 মিনিট, ডক্টর দেখছে কিন্তু পালসটা পাওয়া যাচ্ছে না, অক্সিজেনের লেভেলটা অনেকটা কমে গেছে। আমাদের পুটিটার সঙ্গে কেন এরকম বারবার হচ্ছে? কি হচ্ছে? আমি ক্ষমার অযোগ্য। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি ওর খেয়াল রাখবো, ওকে এক মুহূর্ত চোখের আড়াল করবো না, সে কথা আমি রাখতে পারিনি। কোথা থেকে যে কি হয়ে গেল আমি নিজেই। চকু দাদা গো, আমার মেয়েটার জীবনে কেন এত বিপদ আসছে? ও একটা নতুন জীবন শুরু করতে চলেছে, তাকে কেন এত বাধা পাচ্ছে? আমার মেয়েটা এখন মৃত্যুর সাথে লড়াই করছে, এটা যে আমি মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। কিচ্ছু হবে না বৌদি ভাই, পুটির কিচ্ছু হবে না। তুমি দেখো আমরা সবাই আছি, তোমার যোগ্য দাদা আছে, পুটিকে ঠিক আমাদের কাছে ফিরিয়ে দেবে। তুমি কিন্তু কিন্তু এই ঘটনাটা ঘটলো কি করে? আমি আপনাদেরকে সি অফ করতে গেছিলাম, আর ও ওপরের ফুলসজ্জার ঘরে গিয়েছিল। ওখানে কোনোভাবে হয়তো কারেন্ট খেয়েছে। আমি একটা চিৎকার শুনতে পাই, আর হঠাৎ করে ছুটে গিয়ে দেখি শ্রীপর্ণা! 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 তারপর বারবার ডাকার পরেও দেখি কোনো শরীরে সার নেই। অভিষেক, একবার একটু এদিকটা এসো তো আমার সাথে। হ্যাঁ, কি হলো? কিছু বলবেন? মানে আপনি যেটা যা বলবেন আমি শুনে নেবো। আমি সত্যি অভিষেক, তুমি এখন মাথা ঠান্ডা করে প্যানিক না করে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো, আমার কিন্তু মনে হচ্ছে এটা আবারও কেউ একটা ট্র্যাপ পেতেছিল পুটিকে মেরে ফেলার জন্য। আরে এখন আবার পর্ণা কি বলতে গেল ওকে? জানি না জেঠি। আসলে বোনের সাথে বারবার এই ঘটনাগুলো পরপর কেন ঘটছে সেটাই নতুন কাউকে নিশ্চয়ই জানতে গেছে। তাই না তাই, আসলে আমাদের জানিস তো মেয়েটাকে ছাড়াই উচিত হয়নি। আর না ঠাম্মি, এটা কি বললে তুমি? দেখো, বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে যাবে সেটাই তো স্বাভাবিক। ঠিক তাই, পুটির সাথে এটা বারবার কেন হচ্ছে আমাদের বরং সেটা দেখা উচিত, জানো তো? আপনারা তাই মনে হয়? আমারও কিন্তু তাই মনে হচ্ছে। মানে পরপর কয়েকটা ঘটনা কিন্তু জাস্ট মেয়ের কোইন্সিডেন্স হতে পারে না। সেই জন্যই তো আমি আগে সন্দেহ করছিলাম, কিন্তু এখন আমি নিশ্চিত হয়ে গেছি। কারণ তুমি একবার ভেবে দেখো, আগের বারেও কিন্তু কাউকে ভেতরে ঢুকতে বা বাইরে বেরোতে দেখা যায়নি, আর এবারও ঠিক তাই হলো। ইনফ্যাক্ট তুমি তো আলাদা করে পাহারা বসিয়েছো বাড়ির বাইরে, যদি বাইরে থেকে অন্য কেউ অপরিচিত ঢুকতো বা বেরোতো সেটা তো তুমি জানতেই পারতে। আর তাছাড়া আমরা তো সবার শেষে বেরোলাম। ইনফ্যাক্ট আমাদেরকে ওই খাওয়া দাওয়ার পরে অপূর্ব পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো, তারপরে তোমাদের ড্রয়িং রুমে গিয়ে তোমাদের সাথে কথা বললাম, তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এইটুকু সময়ের মধ্যে বাইরের কেউ এসে কাজটা কি করে করবে? তোমাদের বাড়ির কেউই কাজটা করেছে, অন্য কেউ নয়, তোমাদের বাড়ির ভেতরে কেউই কাজটা করেছে। আপনার কথা আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে আপনি ঠিক। সর্ষের মধ্যেই ভূত আছে, আমার বাড়ির লোকই করেছে, কিন্তু কি করেছে এই কাজটা? বৌদি ভাই, ডাক্তার এসে গেছে। হ্যাঁ, ও ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ওর সেন্স ফিরেছে, ও ঠিক আছে তো? ঠিক হয়ে যাবে তো? কিছু হয়নি তোর? শান্ত হন, পেশেন্টের সেন্স ফিরেছে, ওনাকে বেডে দেওয়া হয়েছে। একবার আমরা দেখা করতে পারি ওর সাথে? হ্যাঁ, আপনারা দেখা করতে পারেন, কিন্তু যেহেতু এত বড় একটা শক খেয়েছে তাই শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে এবং বেশ কয়েকটা ইনজুরিও আছে শরীরের মধ্যে, তাই বেশি কথা বলবেন না। আর তাছাড়া অনেকগুলো ইঞ্জেকশনও ওনাকে দেওয়া হয়েছে। এখন উনি ড্রাউজিনেসের মধ্যে রয়েছেন, উনি এখন বিপদমুক্ত। চকু দাদা গো, চকু দাদা, আমি জানতাম তুমি আমার মেয়েটার প্রাণ বাঁচিয়ে দেবে, আমি জানতাম। ওর যে কতটা রিলিফ লাগছে আমি বলে বোঝাতে পারবো না নীলা। স্যার, আমি বললাম না আপনি শুধুই টেনশন করছিলেন। ওপর না, চল মেয়েটাকে দেখে আসি। হ্যাঁ জেঠি, চলো। মেয়েটাকে একবার চোখে দেখা না দেখলেও আমি শান্তি পাচ্ছি না, চলো। ফুটে এই ফুটে কোথায়? ফুটে কোথায়? তোমরা আবার এখানে কি করতে এলে? বড় খোকা, এটা হাসপাতাল, এখানে একদম কিছু বাজে বকবি না, হ্যাঁ? বুবাই আমাকে সব বলেছে, তোরা যা বলেছিস। অবশ্য তোদের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? মাগো,
বিশ্বাস করো আমরা কোনো রকম কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি গো। আসলে আমরা এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। পুটি এখন কেমন আছে গো? ওই ডাক্তারবাবু বলেন আমরা তো দেখা করতে পারি, সেন্স ফিরেছে। চলো ভেতরে এসো। আসো আসো। কোথায় আমার মেয়েটার ফুলসজ্জা হওয়ার কথা ছিল, সেখানে কিভাবে শুয়ে আছে মেয়েটা? না দেখ, তুই এভাবে ভেঙে পড়িস না মা। তুই ভেঙে পড়লে পুটিটা যদি দেখে তাহলে ও তো ভেঙে পড়বে বা। আর তুমি এত ভাবছো কেন বলো তো? ডাক্তার তো বলেছেন ঠিক হয়ে যাবে, আর বিপদ নেই। আপনারা যদি এইভাবে বলেন তাহলে আমিও তো নিজেকে অপরাধী ভাবতে বাধ্য হব। তোমরা কি তুমি কেঁদো না প্লিজ। না, আমি আর কাঁদবো না। পুটি মারে, তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তোর কাছ থেকে যে আমার অনেক কথা জানার বাকি রয়েছে, সে কথা তুই ছাড়া অন্য কেউ আমায় বলতে পারবে না। আমি তোর মাথায় হাত রেখে শপথ করছি, তোর এই অবস্থা যারা করেছে তাদের আমি কিছুতেই ছাড়বো না। শাস্তি পাইয়ে তবে ছাড়বো।